আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। সরকারি সাদত কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে সাইটোজেনেটিক্সের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিক হলো ইনভার্সন। তাহলে প্রথমে আসি আমরা, ইনভার্সন কী কারণে ইনভার্সন ঘটে। যখন একটি আদর্শ ক্রোমোজোমের কোনো একটি অংশ ভেঙে 180 ডিগ্রি ঘুরে পুনরায় উল্টাভাবে ওই স্থানে সংযুক্ত হয়, তখন তাকে ইনভার্সন বলে। ইনভার্সনের ফলে ক্রোমোজোমের ওই উল্টা অংশের জিনের ক্রম পরিবর্তন হয়। তাহলে এই যে ইনভার্সন কী কারণে ইনভার্সন ঘটে। প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবেই ইনভার্সন ঘটে থাকে, অর্থাৎ একটি ক্রোমোজোমের সৃষ্ট লুপের সংযোগস্থল হতে ছিঁড়ে গিয়ে ক্রোমোজোমের ছেঁড়া অংশে নতুনভাবে জোড়া লেগে ইনভার্সন সৃষ্টি হতে পারে। এছাড়া সুস্মিতা তালুকদার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আমি বলছি যে প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে ইনভার্সন ঘটতে পারে, অর্থাৎ একটি ক্রোমোজোমের সৃষ্ট লুপের সংযোগস্থল হতে ছিঁড়ে গিয়ে ক্রোমোজোমের ছেঁড়া অংশ নতুনভাবে জোড়া লাগার ফলশ্রুতিতে ইনভার্সন ঘটতে পারে। এছাড়াও কৃত্রিম উপায়ে, বিশেষ করে এক্স-রে, আলফা-রে, বিটা-রে, গামা-রে, আলট্রাভায়োলেট রশ্মি ইত্যাদির সাহায্যেও ইনভার্সন ঘটানো যায়। এছাড়া মাস্টার্ড গ্যাস, নাইট্রোজেন মাস্টার্ড, এইগুলির সাহায্যেও ইনভার্সন ঘটানো যায়। তাহলে আমরা ইনভার্সন কি, ইনভার্সনের কারণ কি, সেটা আমরা বললাম। এখন আমরা আসি ইনভার্সনের শ্রেণীবিন্যাস। ইনভার্সনের শ্রেণীবিন্যাস দেখো, যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ইনভার্সনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্যারাসেন্ট্রিক ইনভার্সন, আর একটা হলো পেরিসেন্ট্রিক ইনভার্সন। তাহলে আমরা কি বলছি যে ইনভার্সনের শ্রেণীবিন্যাস সেন্ট্রোমিয়ারের অবস্থান, অর্থাৎ ইনভার্টেড অংশের সংখ্যা, অবস্থান ইত্যাদির উপর ভিত্তি করে ইনভার্সনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো প্রথমে আমরা বলি যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ইনভার্সনের শ্রেণীবিন্যাস। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ইনভার্সনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্যারাসেন্ট্রিক ইনভার্সন, আর একটা হলো পেরিসেন্ট্রিক ইনভার্সন। প্যারাসেন্ট্রিক ইনভার্সন কোনটা? ইনভার্সনের যদি ইনভার্টেড অংশে সেন্ট্রোমিয়ার না থাকে, অর্থাৎ যে স্থানে ইনভার্সন ঘটে সেখানে যদি সেন্ট্রোমিয়ার না থাকে, তাহলে সেটা হলো প্যারাসেন্ট্রিক ইনভার্সন। আর পেরিসেন্ট্রিক ইনভার্সন হলো যে ক্রোমোজোমের যে অংশে ইনভার্সন ঘটে সেই ইনভার্টেড অংশে যদি সেন্ট্রোমিয়ার থাকে, তখন তাকে হলে পেরিসেন্ট্রিক ইনভার্সন। তাহলে আমরা এই যে একটু দেখাই, এই হলো প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তাহলে এটা হলো গিয়ে একটু স্বাভাবিক ক্রোমোজোম, ABCDEFG, এটা স্বাভাবিক। তার এই অংশ ই এবং এফ অংশটুকু ভাঙে 180 ডিগ্রি ঘুরে উল্টাভাবে ওই স্থানে সংযুক্ত হবে। এই জন্য এফ আগে ই পরে, এখানে ABCDFEG। তাহলে এই যে ইনভার্সন ঘটলো, এটা হলো প্যারাসেন্ট্রিক ইনভার্সন, কারণ এইখানে কোনো ইনভার্টেড অংশে সেন্ট্রোমিয়ার নাই। আর পেরিসেন্ট্রিক ইনভার্সন, যখন ইনভার্টেড অংশে সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে এটা একটা নর্মাল ক্রোমোজোম ABCDEF, তাহলে তার সি এবং ডি অংশটুকু ইনভার্সন হবে। তাহলে ইনভার্সন হলে আগে ডি আসবে, পরে সি আসবে, কিন্তু ডি এবং সি এর মাঝখানে কী আছে? সেন্ট্রোমিয়ার আছে। এই জন্য ABC, তাহলে এখানে কী আসছে? AB এর পরে আসছে ডি, তারপরে CEF। তাহলে এই উল্টানো অংশে কী আছে? সেন্ট্রোমিয়ার আছে। এই জন্য এটা হলো পেরিসেন্ট্রিক ইনভার্সন। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হলো প্যারাসেন্ট্রিক ইনভার্সন, আর একটা হলো পেরিসেন্ট্রিক ইনভার্সন। ইনভার্টেড অংশের বিন্যাসের উপর ভিত্তি করে ইনভার্সনকে বিভিন্নভাবে ভাগ করা যায়। প্রথমে আমি বলছি যে টেন্ডেম বা পাশাপাশি ইনভার্সন, অর্থাৎ যখন একই ক্রোমোজোমের উপর একাধিক ইনভার্টেড অংশগুলি পাশাপাশি অবস্থান করে, তখন তাকে টেন্ডেম বা পাশাপাশি ইনভার্সন বলা হয়।
যেমন এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা নর্মাল ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমের এই ডি এবং ই অংশটুকু এইখানে ইনভার্সন হবে, আবার জি এবং এইচ এই অংশটুকু ইনভার্সন হবে। কিন্তু এই ইনভার্সনগুলি ইনভার্টেড অংশগুলি পাশাপাশি অবস্থান করবে। তাহলে আমরা এখানে দেখি এ বি সি, তারপর ডি ই এর মাঝে ইনভার্সন, তাহলে ই ডি, আবার এফ জি এইচের মাঝে ইনভার্সন, তার মানে প্রথম আসবে এইচ, তারপরে জি, তারপরে আই। তাহলে এই যে ইনভার্টেড অংশগুলি তখন পাশাপাশি অবস্থান করে, এই জন্য এটাকে বলা হয়েছে ট্যান্ডেম বা পাশাপাশি ইনভার্সন। নাও ইনক্লুডেড ইনভার্সন, ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত ইনভার্সন। এই ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত ইনভার্সন হলো যখন ইনভার্টেড অংশের ভিতর পুনরায় ইনভার্সন ঘটে তখন তাকে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত ইনভার্সন বলে। অর্থাৎ একটা ইনভার্সন ঘটবে, যে স্থানে ইনভার্সন ঘটে সেই স্থানে আবার ইনভার্সন ঘটবে। যেমন এখানে এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এইখানে ইনভার্সন ঘটবে, ডি ই এফ জি এইখানে ইনভার্সন ঘটবে, তাহলে কি হবে, এইটা উল্টা হবে, জি এফ ই ডি হবে, এ বি সি জি এফ ই ডি। এটা একটা ইনভার্সন ঘটলো, ফার্স্ট ইনভার্সন। সেকেন্ড ইনভার্সন আবার এই ইনভার্টেড অংশের মধ্যেই আবার ইনভার্সন ঘটে, এফ ই এর মাঝে ইনভার্সন করবে, তার কী হবে, প্রথম ই আসবে তারপরে এফ আসবে, সেই জন্য এ বি সি ডি, এ বি সি জি, তারপরে ই এফ ডি এইচ। তাহলে এটা হলো সেকেন্ড ইনভার্সন। তাহলে এটা হলো ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত ইনভার্সন, যে একটা ইনভার্সন যেখানে ঘটে সেই অংশের মধ্যে ভিতর আবার ইনভার্সন ঘটে। নাও ওভারল্যাপিং ইনভার্সন। ওভারল্যাপিং ইনভার্সনও এক ধরনের ইনক্লুডেড ইনভার্সনের মতোই। ওভারল্যাপিং ইনভার্সন ইনক্লুডেড ইনভার্সনের মতোই। এখানে দ্বিতীয় ইনভার্সনের সময় প্রথমে ইনভার্টেড অংশ ছাড়াও নন ইনভার্টেড অংশতেও কিছু অংশ ইনভার্টেড হয়। অর্থাৎ আমরা আগে দেখছি যে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এটা নর্মাল একটা ক্রোমোজোম, এবং তার ইনভার্সন হবে কি, এইখানে ইনভার্সন সি ডি এবং জি এর মাঝে। তাহলে প্রথম আসবে জি, এই যে জি, তারপরে এফ, তারপর ই, তারপর ডি। তাহলে আগে ইনক্লুডেড ইনভার্সনে ছিল যে ফার্স্ট ইনভার্সন যেখানে ঘটছে সেকেন্ড ইনভার্সন তার ভিতরেই ঘটবে, কিন্তু ওভারল্যাপিং হলো যে ওই ইনভার্টেড অংশের কিছু জিন থাকবে এবং তার ইনভার্টেড অংশের বাইরেরও কিছু জিন থাকবে। যেমন এখানে সেকেন্ড যে ইনভার্সন, এই ইনভার্টেড অংশের ডি এবং তার বাইরে যেখানে ইনভার্সন হয় না সেই অংশের এইচ। অর্থাৎ এটার জন্য এটাকে হলো ওভারল্যাপিং বলা হয়েছে। ডি ইনভার্টেড অংশের ডি এবং তার বাইরে কি এইচ জিন নেওয়া হয়েছে, তাহলে এখানে কী হবে, এইচ ডি। তাহলে এটা হলো সেকেন্ড ইনভার্সন এবং এটা হলো ওভারল্যাপিং, অর্থাৎ ইনক্লুডেড ইনভার্সনের জিন নিছে এবং যেখানে ইনভার্সন হয় না সেই অংশেরও জিন নিছে, সেটা হলো ওভারল্যাপিং। তাহলে আমরা দেখলাম যে ট্যান্ডেম, ইনক্লুডেড, ওভারল্যাপিং 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন দেখি আমরা যে ইনভার্সনের সংখ্যার উপর ভিত্তি করে একটা হলো সরল ইনভার্সন। সরল ইনভার্সন হলো গিয়ে যে একটি ক্রোমোজোমে মাত্র সরল ইনভার্সন হলো যে একটি ক্রোমোজোমে মাত্র একটি ইনভার্সন থাকলে তাকে সরল ইনভার্সন বলে। আর জটিল ইনভার্সন হলো গিয়ে একটি ক্রোমোজোমে একাধিক ইনভার্সন থাকলে তাকে জটিল ইনভার্সন বলা হয়ে থাকে। নাও আমরা আসি ইনভার্সনের কোষতাত্ত্বিক আচরণ বা ইনভার্সনের মিওটিক আচরণ, ইংরেজিতে বলা হয় সাইটোলজিক্যাল বিহেভিয়ার অব দ্য ইনভার্সন, অর্থাৎ ইনভার্সনের কোষতাত্ত্বিক আচরণ বা ইনভার্সনের মিওটিক আচরণ। তোমাদের জন্য খুবই ভালো একটা কোশ্চেন এবং জানতে হবে এবং পরীক্ষায় আসে। দেখো তাহলে আমরা কি বলছি যে ইনভার্সনের কোষতাত্ত্বিক আচরণ বা ইনভার্সনের মিওটিক আচরণ, সাইটোলজিক্যাল বিহেভিয়ার অফ দ্য ইনভার্সন। এখন আমরা আসি যে সিনাপসিস কাকে বলে। মিউসিসের যে সিনাপসিস, মিউসিসের জাইগোটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধাকে বলা হয় সিনাপসিস। তোমরা পড়ছো এটা যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে এই যে প্রোফেজেকের উপপর্যায়ে যে মিউসিসের জাইগোটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোর বাঁধাকে বলা হয় সিনাপসিস। তাহলে এই যে সিনাপসিস হয় এখন সমগোত্রীয় অর্থাৎ হোমোলোগাস ইনভার্সনের
বেলায় সিনাপসিস গঠনের সময় কোনো জটিলতা দেখা যায় না, কিন্তু অসমগোত্রীয় ইনভার্সনের বেলায় বেশ জটিলতা দেখা যায়। কেন জটিলতা দেখা যায়? যে এক্ষেত্রে হেটেরোজাইগাস অর্থাৎ অসমগোত্রীয় অংশে লুপ তৈরি হয়। ইনভার্টেড অংশ বড় হলে লুপ বড় হবে, আর তখনই এদেরকে মাইক্রোস্কোপে দেখা যায়। বিশেষ করে পলিটিন ক্রোমোজোম আছে, সেলিভারি গ্ল্যান্ড ক্রোমোজোমে এই ধরনের লুপ সৃষ্টি হলে এটা খুব ভালোভাবে বোঝা যায়। তাহলে আমরা দেখি যে এইখানে এই যে আমরা একটু দেখি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 একটা ক্রোমোজোম, আর 1 2 3। এখন এইখানে এই যে 7 7 6 5 4 অর্থাৎ 7 6 5 4 এই অংশটা কী হয়েছে? ইনভার্সন ঘটানো, অর্থাৎ এইটা একরকম এইটা একরকম। তাহলে আমরা কী বলতে হেটারোজাইগোট 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে হলো 1 2 3 7 6 5 4 8 9 10। তাহলে এটা আমরা আগেই বলছি যে সমগোত্রীয় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সিনাপসিস গঠনের সময় কোনো জটিলতা দেখা যায় না, কিন্তু যদি অসমগোত্রীয় হয় তাহলে ইনভার্সনের বেলা কি জটিলতা দেখা যায়। এক্ষেত্রে অসমগোত্রীয় অংশে লোপ তৈরি হয়। তাহলে এইটা কি অসমগোত্রীয় বোঝা যায় না? যে এখানে আছে 4 5 6 7 আর এখানে আছে 7 6 5 4। তাহলে এই যে অসমগোত্রীয় অংশ আছে, এই অসমগোত্রীয় অংশে এইখানেই একটা কি সৃষ্টি হবে? লোপ তৈরি হবে। তখন এই লোপ ইনভার্টেড অংশে লোপ যত বড় হবে তখন তাদেরকে মাইক্রোস্কোপে ততটা স্পষ্ট দেখা যায়। বিশেষ করে পলিটেন ক্রোমোজোম এবং সেলিভারি গ্ল্যান্ড ক্রোমোজোমে এই ধরনের দেখা যায়। তাহলে আমরা উপরের যে ক্রোমোজোমটা আছে এটা এই যে এই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন যেহেতু অসমগোত্রীয় ক্রোমোজোম, মানে এইটাকেও যদি নিচের ক্রোমোজোমটা এইভাবে আনা যায় তাহলে কি হবে? 4-এর সোজা 7 আসবে, 5-এর সোজা 6 আসবে, 6-এর সোজা 5 আসবে, তাই হবে না? যদি এইভাবে আনা যায় তাহলে সেটা কি স্বাভাবিক না। তাহলে এখানে কি হবে? লুপ হবে। লুপ হওয়ার মানে এই যে 1 2 এই যে এই দিকে আসছে, তো এই দিকে এসে এই যে লুপ সৃষ্টি হয়েছে। লুপ সৃষ্টি হওয়ার ধরুন 1 2 3, আবার এখানে 7-এর সোজা 7, 6-এর সাথে 6, 5-এর সাথে 5, 4-এর সাথে 4 অ্যাডজাস্ট হয়ে গেছে, আবার এখানে 8 9 10। এই জন্যই এটা অসমগোত্রীয় ক্রোমোজোম কী সৃষ্টি হয়েছে? লোপ সৃষ্টি হয়েছে। এই যে এই লোপ সৃষ্টি হয়েছে। আর লোপ সৃষ্টি হওয়ার জন্য কী হয়েছে? ক্রোমোজোম 7-এর সোজা 7, 6-এর সোজা 6, 5-এর সাথে 5, 4-এর সাথে 4। তাহলে এই ধরনের লোপ সৃষ্টি হয়। এই যে অসমগোত্রীয় ক্রোমোজোমে এই ধরনের লোপ সৃষ্টি হয়, এটা কোথায়? পলিয়েটিন ক্রোমোজোম, সেলিভারি গ্ল্যান্ড ক্রোমোজোমে এই লোপগুলি ভালোভাবে বোঝা যায় মাইক্রোস্কোপে। মানে এদের যে মিউটিক বিহেভিয়ার সেইটা আমরা দেখি। পেরিসেন্ট্রিক ইনভার্সন আমরা আগেই বলছি যে যখন ইনভার্টেড অংশে কী থাকবে? সেন্ট্রোমিয়ার থাকবে, তখন সেটাকে বলা হয় পেরিসেন্ট্রিক ইনভার্সন। যেমন A B C D এইখানে ইনভার্সন করছে, তাহলে A এরপরে C আসছে, তারপরে B, তারপরে D। তাহলে আমরা কি বলছি? যে পেরিসেন্ট্রিক ইনভার্সনের ক্ষেত্রে কি সেন্ট্রোমিয়ার ইনভার্টেড লুপের মধ্যে থাকে। এখন এই যে লুপের মধ্যে থাকে, লুপের মধ্যে একক ক্রসওভার অর্থাৎ সিঙ্গেল ক্রসওভার যদি হয় তাহলে লুপের মধ্যে একক ক্রসওভার কে দমনকারী হিসাবে কাজ করে। লুপের মধ্যে যদি একক ক্রসওভার হয় তাহলে সেটা দমনকারী হিসাবে কাজ করে, কারণ ক্রসিং ওভার গেমেট পুনরায় লাভ করা যায় না। ক্রসিং ওভারের ফলে সৃষ্ট 4টি ক্রোমোজোমের মধ্যে একটা নর্মাল, একটা ইনভার্টেড এবং 2টি ডুপ্লিকেটেড ডিলেটেড, অর্থাৎ
একটিতে সেগমেন্ট নেই কিন্তু অন্য দুটিতে দুইবার আছে। গ্যামেটের মধ্যে ডুপ্লিকেটেড ডিলেটেড ক্রোমোজোম থাকলে সেগুলি নষ্ট হয়ে যায়, অর্থাৎ এরা বাঁচে না। তাহলে আমরা দেখি এ বি সি ডি, তাহলে এটা ইনভার্টেড এ সি বি ডি, এই যে ইনভার্টেড আসছে তাহলে এটা জাইগোটিন পর্যায়ে, তাহলে এ বি সি ডি, কানিস ফাতেমা ভালো আছো, তাহলে এ বি সি ডি, তাহলে এটা জাইগোটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি। তাহলে এ বি সি ডি, তাহলে এদের যদি জোড়া সৃষ্টি হতে হয় অর্থাৎ বি এর সাথে বি থাকে তাহলে কি তাদের একটা লোভ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য এই যে এটা লোভ সৃষ্টি হলো, লোভ সৃষ্টি হলে এই যে এই ক্রোমোজোমটা এর সাথে আছে, তাহলে এটা তখন কী থাকবে, এরপরে কী আছে সি, এই সি আবার এই দিক দিয়ে ঘুরে আসলে কী আছে বি, এই বি, তারপরে এইখানে কি আসলে ডি। তাহলে এই যে ইনভার্টেড ক্রোমোজোম অসমগোত্রীয় ক্রোমোজোম সেইখানে জাইগোটিন পর্যায়ে লোভ সৃষ্টি হয়েছে, অর্থাৎ যখন জোড়া সৃষ্টি হয় তখন জিনের সাথে জিন মিলার জন্য কি হয়েছে, লোভ সৃষ্টি হয়েছে। প্যাকাটিন পর্যায়ে আসে কী হয়েছে যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হয়, প্রতিটি ক্রোমোজোম দুইটা করে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, এই যে দুইটা করে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, এই ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। এই যে এইখানে এসে আবার কি এই আবার এই ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। তাহলে এই যে স্বাভাবিক ক্রোমোজোম ইনভার্টেড ক্রোমোজোম জাইগোটিন পর্যায়ে যখন জোড়া সৃষ্টি হয় তখন লোভ সৃষ্টি হয়েছে, প্যাকাইটিন পর্যায়ে এসে প্রতিটা ক্রোমোজোম দুইটা করে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। এখন এরা গ্যামেট উৎপন্ন করবে, তাহলে গ্যামেট উৎপাদন করলে এইটা কি, এটা স্বাভাবিক গ্যামেট হবে প্রথমটা, এই যে এইখানে গ্যামেট এ বি সি ডি স্বাভাবিক, কারণ কি এই যে উপরে আছে এই 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 স্বাভাবিক, তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্বাভাবিক। নাও এইখানে এইটা আসবে, তাহলে এটা আসলে এ ক্যাপিটাল বি, তারপরে এইখানে এসে ক্রস করে কোথায় যাবে, এইটা এসে এই সিতে যাবে, এই সি, তারপরে কি এই এতে, অর্থাৎ এইটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এটা ক্রস করে আসবে এইদিকে, এদিকে এসে এই যে সি, তারপরে আসবে এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি এ, তাহলে সি এর মাঝখানে কি আছে, সেন্ট্রোমিয়ার আছে, ওই যে সেন্ট্রোমিয়ার, ওখানে সেন্ট্রোমিয়ার আছে, ঠিক আছে, আচ্ছা সি সেন্ট্রোমিয়ার আছে। তাহলে তারপরে আমরা দেখি যে এই দিক থেকে যদি আসি ডি সি, তাহলে ডি সি এই অংশটা ছিল, তাহলে এটা ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি, এই ডি সি ভাঙে কোথায় যাবে, এই ডি সি যাবে তার উপর বি, তারপরে কি আছে ডি বি, এই যে এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি, এটা ভেঙে এইদিকে যাবে, এই যে বি, এইদিকে আসবে ডি, এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি, মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে বি ডি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি, এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ার বি, তারপরে এই যে ডি, ঠিক আছে। নাও শেষ যে ক্রোমোজোম সেটা হলো গিয়ে এ সি বি ডি, উল্টানো এ সি বি ডি, এ সি বি ডি, ঠিক আছে, এইটা শেষ ক্রোমোজোম এ সি বি ডি ইনভার্টেড। তাহলে এইখানে এই স্বাভাবিক ক্রোমোজোম ইনভার্টেড ক্রোমোজোম এরা কি যে নন ক্রসওভারের ফলে সৃষ্টি হয়েছে এবং এরা কি এদের গ্যামেটগুলি বেঁচে থাকে, কিন্তু এই যে ডিলেটেড ডুপ্লিকেটেড হয়েছে এই গ্যামেটগুলি শেষ পর্যন্ত বেঁচে থাকে না, ঠিক আছে। তাহলে আমরা যে প্যারিসিনট্রিনভেশন সিঙ্গেল ক্রসওভার ফলে যে গ্যামেট সৃষ্টি হয়েছে তার দেখলাম যে স্বাভাবিক যে প্রথম গ্যামেট সেটা বেঁচে ছিল, ইনভার্টেড গ্যামেটেড বেঁচে থাকবে, ডিলেটেড ডুপ্লিকেটেড গ্যামেটগুলি মারা যাবে। নাও প্যারাসেন্ট্রিক ইনভার্সন সিঙ্গেল ক্রসওভার, তাহলে প্যারাসেন্ট্রিক ইনভার্সন যখন এই যে প্যারাসেন্ট্রিক ইনভার্সন এ বি সি ডি, তাহলে এই একটা ক্রোমোজোম আর এ সি বি ডি, তাহলে এই অংশটা কী হয়েছে, ইনভার্টেড হয়েছে সি বি, তাহলে
এইখানে কি ইনভার্টেড অংশে কোনো সেন্ট্রোমিয়ার নাই। এ বি সি ডি, এইখানে যদি ইনভার্টেড হয় তাহলে এ সি বি ডি, তাহলে এইখানে কি কোনো সেন্ট্রোমিয়ার নাই, তাহলে এই জন্য এটি প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তাহলে এইখানে কি জাইগোটিন পর্যায়ে এসে হোমোলোগাস খণ্ডের জোড়া সৃষ্টি এ বি সি ডি, তাহলে এরা কী হবে, এই যে ফাঁস বা লোভ সৃষ্টি হয়েছে জাইগোটিন পর্যায়ে। তাহলে প্যাকাটিন পর্যায়ে এসে এরা কী হবে, প্রতিটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হবে, এই যে বিভক্ত হয়েছে, এই বিভক্ত হয়েছে, এই বিভক্ত হয়েছে, ঠিক আছে, দুটো করে ক্রোমাটিডে বিভক্ত হয়। এখন এই যে বিভক্ত হয়, এই বিভক্ত হয়ে তাহলে ইনভার্টেড ক্রোমোজোম অসমগোত্রীয় জাইগোটিন পর্যায়ে এসে জোড়া সৃষ্টি হয়। প্যাকাটিন পর্যায়ে প্রতিটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিডে বিভক্ত হয়। এখন এই যে ক্রোমাটিড প্যাকাটিন পর্যায়ে ক্রোমাটিডে বিভক্ত হয়, এখন এরা আবার কি হয় যে এরা ক্রসিং ওভার হয় এদের মাঝখানে। ক্রসিং ওভার ফলে অ্যানাফেজ পর্যায়ে, অ্যানাফেজ বা গতি পর্যায়ে এখানে এসে কী হয়েছে, এদের মাঝে এরা ব্রিজ সৃষ্টি করছে। তাহলে এই যে অ্যানাফেজ বা গতি পর্যায়ে ব্রিজ সৃষ্টি করছে, তাহলে ব্রিজটা কেমন, আমরা যদি প্রথম দেখি এ বি সি ডি, তাহলে এটা স্বাভাবিক, এ বি সি ডি এটা স্বাভাবিক, ঠিক আছে, কারণ এখানে কোনো ক্রসিং ওভার ঘটে নেই। এ বি সি ডি, এই যে এ বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি, এখানে কোনো কি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি, এখানে কোনো ব্রিজ ক্রসিং ওভার ঘটে নেই, তাহলে এটা স্বাভাবিক, এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি। নাও দ্বিতীয়টা এসে যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি এ, তাহলে এই যে এটা আসি ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এই যে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, তারপরে আছে কি এটা এখানে এসে এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, সে ব্যাঙ্গে এই যে স্মল সি, ব্যাঙ্গে কোথায় আসছে স্মল এ, এই যে, তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি স্মল এ। নাও এদিকে আসি, তখন এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি, এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি, সে ব্যাঙ্গে কোথায় গেছে, এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি, সে ক্রসিং ওভারের ফলে গেছে বি ডি, এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি বি ডি, ঠিক আছে। নাও শেষের যে আছে সেটা হলো গিয়ে এ সি বি ডি, যেটা এ, এই যে এ সি বি ডি, এই যে এ সি বি ডি, তাহলে এই ব্রিজ সৃষ্টি করছে অ্যানাফেজ বা গতি পর্যায়ে। এবং টেলোফেজ বা অন্ত পর্যায়ে এসে এই যে টেলোফেজ বা অন্ত পর্যায়ে, তাহলে এই এরা গ্যামেটগুলি ব্রিজ ব্যাঙ্গে এ বি সি ডি, এ বি, এই যে এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি, এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি, সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি। নাও তারপরে আমরা যদি দেখি যে এইটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি স্মল সি স্মল এ, এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি স্মল এ, স্মল সি স্মল এ। নাও আমরা যদি এটা দেখি যে ক্যাপিটাল ডি, এই যে ডি সি বি ডি, তাহলে এই যে ডি সি বি ডি, এই যে ডি সি বি ডি। নাও শেষ বাকি আছে কি এ সি বি ডি, এ সি বি ডি, তাহলে এই যে এটা হলো কি টেলোফেজ বা অন্তঃপর্যায়ে এসে ক্রোমোজোম ব্রিজ ভেঙে যায়, এবং এরা কি হয় যে ক্রোমোজোমগুলি চারদিকে তখন নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভূত হয়, এবং এরাই আবার সেই যে গ্যামেট সৃষ্টি করলো। তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি ডি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি ডি সেন্ট্রোমিয়ার। নাও ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি এ, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি এ, ডিলেটেড ডুপ্লিকেটেড, এটা স্বাভাবিক। এখানে এসে 3 নম্বরে এ সি বি ডি, এই যে
এএসসি বিডি সেন্ট্রোমিয়ার আছে, এএসসি বিডি এটা ইনভার্টেড সেন্ট্রোমিয়ার আছে। নাও লাস্ট ওয়ান ডিসি বিডি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি বি ডি, এটা ডিলেটেড ডুপ্লিকেটেড। তাহলে এইখানে যে স্বাভাবিক গ্যামেট আছে এবং ইনভার্টেড এরা দুইটাই বেঁচে থাকে, এবং এই ডিলেটেড ডুপ্লিকেটেড যে ক্রোমোজোম হলো এখানে দুইটা সেন্ট্রোমিয়ার, আর এখানে ডিলেটেড ডুপ্লিকেট এখানে সেন্ট্রোমিয়ার বিহীন, এটাও অনুর্বর এটাও অনুর্বর, এবং এরা শেষ পর্যন্ত কী হয়, মারা যায়। তাহলে এই হলো গিয়া যে মিওসিসের মিওটিক বিহেভিয়ার অফ ইনভার্সন, অর্থাৎ ইনভার্সনের কোষতাত্ত্বিক আচরণ। এখন আমরা আসি যে ইনভার্সনকে ক্রসওভার দমনকারী বলা হয় কেন। আমরা জানি যে ইনভার্সন হেটারোজাইগোটে যে মিওসিসের সময় প্যাকাইটিন উপদেশায় লুপের বাইরে অথবা ভিতরে এক বা একাধিক ক্রসিং ওভার সংগঠিত হলে যে গ্যামেট উৎপন্ন হয়, সেই গ্যামেটগুলি বিভিন্ন কারণে, বিশেষ করে জিনের ডুপ্লিকেশন, ডিলেশন এবং ক্রোমাটিড ব্রিজ গঠনের ফলে নষ্ট হয়ে যায়। আমি বলছি যে ইনভার্সনকে ক্রসওভার দমনকারী বলা হয় কেন, কোশ্চেনটা এটা। তাহলে ইনভার্সনকে ক্রসওভার দমনকারী বলার মূল কারণ হলো যে ইনভার্সন হেটারোজাইগোটে মিওসিসের সময় প্যাকাইটিন উপদশায় লুপের বাইরে বা ভিতরে এক বা একাধিক ক্রসিং ওভার সংগঠিত হলে যে গ্যামেটগুলি সৃষ্টি হয়, সেই গ্যামেটগুলি বিভিন্ন কারণে, বিশেষ করে জিনের ডিলেশন, ডুপ্লিকেশন বা ক্রোমাটিড ব্রিজ গঠনের ফলে নষ্ট হয়ে যায়। এই কারণে ইনভার্সনকে ক্রসওভার দমনকারী বলা হয়। বিশেষ করে প্যারাসিন্ট্রিক ইনভার্সনে ইনভার্টেড হেটারোজাইগোসে ক্রোমোজোমের ইনভার্টেড অংশে যদি একটা ক্রসিং ওভার ঘটে, তাহলে 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। এই যে 4 প্রকারের গ্যামেট আমি দেখাইলাম, যে এটা এই যে প্যাকাইটিন দশায় প্যারাসিন্ট্রিক ইনভার্সনে এইখানে কি হয়, 4 প্রকারের গ্যামেট সৃষ্টি হয়েছে। তাহলে 4 প্রকারের গ্যামেটের মাঝে প্রথম হলো গিয়া স্বাভাবিক একটা গ্যামেট, এই যে এটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্বাভাবিক, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্বাভাবিক। এবং পরের যে গ্যামেট আছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি এ, এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সি এ, এটা ডিলেটেড ডুপ্লিকেটেড অনুর্বর। নাও এ সি বি ডি এটা ইনভার্টেড, এই যে এ, তারপরে আছে কি সি বি ডি, এটা হলো গিয়ে ইনভার্টেড, এটাও উর্বর, স্বাভাবিক উর্বর, এবং ইনভার্টেড যে সেটাও উর্বর। শেষ যে আছে সেটা ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি, তারপর এই স্মল বি স্মল ডি, এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল সি স্মল বি স্মল ডি, এটাও ডিলেটেড ডুপ্লিকেটেড, এটা অনুর্বর। তাহলে ডিলেটেড ডুপ্লিকেটেড এখানে দুইটা সেন্ট্রোমিয়ার, এখানে ডিলেটেড ডুপ্লিকেটেড, এখানে সেন্ট্রোমিয়ার বিহীন, এটাও অনুর্বর এটাও অনুর্বর। তাহলে এই প্যারাসেন্ট্রিক ইনভার্সনে, তো ইনভার্সনকে ক্রসওভার দমনকারী কেন বলা হয়েছে, যে এই যে ক্রস ওভার হইল, ক্রস ওভার ফলে যে 4 প্রকার গ্যামেট সৃষ্টি হয়েছে, তাদের মাঝে স্বাভাবিক যে গ্যামেট সেটা উর্বর, ইনভার্টেড যে গ্যামেট সেটাও উর্বর, কারণ কি এরা নন ক্রস ওভারের ফলে সৃষ্টি হয়। আর এই এইটাও ক্রস ওভারের ফলে সৃষ্টি হয়েছে, এটাও ক্রস ওভারের ফলে সৃষ্টি হয়েছে, এবং এইগুলো ডিলেটেড ডুপ্লিকেটেড, এইগুলো অনুর্বর। এই জন্য ইনভার্সনকে ক্রস ওভার দমনকারী বলা হয়। আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করব। তোমরা সবাই বাসায় বসে ভালোভাবে স্টাডি করবা, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবা। তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করব। আল্লাহ হাফেজ।